যেখানে মাইনাস আছে ওইগুলোই শুধু সাম্য অবস্থায় কি হচ্ছে দেখো বিক্রিয়াগুলি। তাহলে ডেলের নেগেটিভ হলে চাপ বাড়াইলে বিক্রিয়াটা সম্মুখ দিকে যাবে, এটা হচ্ছে মেইন লজিক। ঠিক আছে, এবার তুমি সেটাকে বিভিন্নভাবে এক্সপ্লেন করতেই পারো। আচ্ছা, এবার আমরা তাহলে উষ্ণতা বৃদ্ধির প্রভাব, তাহলে উষ্ণতা বৃদ্ধি করলে সেই যা গল্প আগেই। এবার দেখো এখানে দুইটা জিনিস আসবে, একটা তাপগ্রাহী বিক্রিয়ার ক্ষেত্রে আর একটা তাপমোচী বিক্রিয়ার ক্ষেত্রে। দেখো উষ্ণতা বৃদ্ধির প্রভাব ভালো করে দেখবে এই জায়গাটা। কোনো রাসায়নিক বিক্রিয়ার সাম্য অবস্থায় উষ্ণতা বৃদ্ধি করলে বিক্রিয়াটা আর সাম্য অবস্থায় থাকে না, অবশ্যই থাকবে না। লাসা তেলের নীতি অনুসারে উষ্ণতা বৃদ্ধির প্রভাব প্রশমিত করার জন্য বিক্রিয়াটি সেই দিকে বেশি মাত্রায় সংঘটিত হয়ে সাম্য অবস্থা পুনঃপ্রতিষ্ঠিত করবে যেদিকে তাপের শোষণ ঘটে। তার মানে বাইরের থেকে আমি তাপ দিচ্ছি, তাহলে সে যেন তাপটা কি করতে পারে, শোষণ করে নিতে পারে। তাপটা তো ধরে রাখবে না, তাহলে এমন দিকে যাবে যেখানে গেলে কি হচ্ছে তাপটাও শোষণ করে নিতে পারে। ঠিক আছে, কারণ তাপ শোষণের মাধ্যমে উষ্ণতার বৃদ্ধিজনিত প্রভাবটা কি হবে, প্রশমিত হবে। তাহলে আগেরটার মধ্যে যেরকম চাপ বাড়াচ্ছে ও আয়তনটা অটোমেটিকভাবে কমে নিচ্ছে, ওই দিকে যাবে। তাহলে এবার বলছে তাপগ্রাহী বিক্রিয়ার ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধির প্রভাব। তাপগ্রাহী মানে ডেলএইচটা কি, নেগেটিভ না পজিটিভ? তাপগ্রাহী, তাপগ্রাহী সিস্টেমের মধ্যে তাপ দিই, তাহলে ওর তাহলে ওর ইসে কি হবে, সিস্টেমটা শক্তি বাড়বে না কমবে? উষ্ণতা বৃদ্ধি করলে শক্তি বাড়বে অবশ্যই। হ্যাঁ, তাহলে সিস্টেমের যদি শক্তি বাড়ে তাহলে পজিটিভ হয়, শক্তি যদি কমে তাহলে কি হবে, নেগেটিভ হবে। তাহলে তাপগ্রাহী বিক্রিয়ার ক্ষেত্রে ডেলএইচটা হচ্ছে কি পজিটিভ। এটা কেন মনে রাখো না যে আমরা পজিটিভ বা নেগেটিভ কখন হবে, দেখো সিস্টেমের শক্তিটা বাড়ছে না কমছে। সিস্টেমের শক্তি যদি যেটাতে বাড়বে সেটাতে পজিটিভ, যেটাতে সিস্টেমের শক্তি কমবে সেটা হচ্ছে নেগেটিভ। তাহলে দেখো কি বলছে, তাহলে ডেলএইচ পজিটিভ যেগুলি হচ্ছে তাপগ্রাহী বিক্রিয়া, তাই তো? তাহলে বলছে দেখো এই ধরনের বিক্রিয়ায় সাম্য অবস্থায় উষ্ণতা বৃদ্ধি করলে সম্মুখ বিক্রিয়া বিপরীত বিক্রিয়ার তুলনায় বেশি মাত্রায় সংঘটিত হয়। তাপগ্রাহী মানে কি, বিক্রিয়াটা তাপ শোষণ করবে। এইখান থেকে একটা জিনিস আমাকে বলো, যেগুলি তাপগ্রাহী বিক্রিয়া তাহলে শুরুর তাপটা বেশি হয় না শেষের তাপটা বেশি হয়? ভালো করে ভাবো, আমি বাইরে থেকে তাপ দিচ্ছি তো তাপটা ওকে শোষণ করতে হবে তো, তাহলে পরে বিক্রিয়াটাও করবে। তার মানে বিক্রিয়াটা করার জন্য বেশি তাপের দরকার, বেশি তাপের দরকার নাহলে ও বিক্রিয়া করবে না তো। কি শেষে আর বেশি তাপ থাকবে না তো, ওই তাপটা দিলেও বিক্রিয়াটা করছে। তোমাকে আমি মাইট লাঠি দিয়ে মাইট দিচ্ছি জন্যই তুমি পড়ছো, তার মানে কি তোমার মধ্যে আমি শক্তিটা কি হচ্ছে আমি বাড়াচ্ছি। তুমি যদি তোমাকে যদি আমি এক্সাইটেড না করি তুমি তো বিক্রিয়া করবা না। আমরা এক্সাইটেড এনার্জি পড়ছিলাম, হ্যাঁ, যে ইলেকট্রনগুলো এক্সাইটেড স্টেটে নিয়ে যেতে হবে, তারপরে গিয়ে বিক্রিয়া করছে। এবার বিক্রিয়ার পরে তাপের কোনো গল্প আছে? এক্সাইটেড স্টেটে নিচ্ছে ও বিক্রিয়া করে নিচ্ছে। আমার কথা হচ্ছে বিক্রিয়াটা করা, সামনের দিকে যাওয়া। তাহলে ওকে এক্সাইটেড স্টেটে নিতে হইলে ওকে বাইরের থেকে কী করতে হবে, আমাকে এনার্জি দিতে হবে, মানে ওই বিক্রিয়াটা করানোর জন্য আমাকে তাপ দান করতে হবে। তাহলে সেই বিক্রিয়াগুলো তাপ গ্রাহী হবে। তাহলে এখান থেকে দেখো যাদের ডেলএইচ পজিটিভ সেই সমস্ত বিক্রিয়া যদি আমি উষ্ণতা দিই, উষ্ণতা বৃদ্ধি করলে তাহলে সেটা কি হবে, সম্মুখ বিক্রিয়ায়। এই জায়গাটা খুব মজাদার জায়গা, বাস এইটুকু শুধু মনে রাখবা। তাহলে যেই সমস্ত বিক্রিয়া হচ্ছে ডেলএইচ পজিটিভ, ডেলএইচ পজিটিভ বিক্রিয়ার ক্ষেত্রে এইটুকু মনে রাখো, যদি সম্পূর্ণ কারণ মনে নাও রাখো এইটুকু মনে রাখো, ডেলএইচ পজিটিভ বিক্রিয়ার ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি করলে সম্মুখ বিক্রিয়া বাড়বে। তোমাদের আলটিমেটলি এই জিনিসটাই মনে রাখতে হবে, সম্মুখ বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে। আমি যে কয়টা টপিক বলছি বারবার করে কিন্তু বেশি করে লিখবা, এগুলো একটু সুন্দর করে স্টার মার্ক দিয়ে টপিক করে লিখে রাখবা যে ডেলএইচ পজিটিভ। তাহলে এই সমস্ত বিক্রিয়ার উষ্ণতা বাড়াইলে কী হবে, কারণ ও পজিটিভ মানে কি, ওই বিক্রিয়াগুলি উষ্ণতা ছাড়া করবে না। তুমি যদি উষ্ণতা ওকে না দাও ওরা একসাথে জোড়া লাগবে না বা ওরা বিক্রিয়াতে পার্টিসিপেট করবে না। তার মানে তুমি যত বেশি উষ্ণতা দিবা ও তত বিক্রিয়াগুলি তাহলে তাড়াতাড়ি করবে। এর জন্যই যে মিথেন থেকে অ্যাসিটাইন বেশি উষ্ণতা দিচ্ছ, যত বেশি উষ্ণতা দেবে ও তাড়াতাড়ি বিক্রিয়া করবে, অর্থাৎ তাড়াতাড়ি সাম্য অবস্থায় পৌঁছানোর চেষ্টা করবে।
স্যার সংকট উষ্ণতা ছিল? না, সংকট উষ্ণতার সাথে এখানে সম্পর্ক নেই। সংকট উষ্ণতায় যদি তুমি নিয়ে যাও কাউকে, সংকট উষ্ণতায় নিয়ে গেলে ও আর তো কারোর সাথে বিক্রিয়াই করবে না। কি বলছিলাম যে সংকট উষ্ণতায় গেলে ও এতটা শক্তির অধিকারী হয়, ওর দরকার নেই কারোর সঙ্গে কোনো বিক্রিয়া করার। সংকট উষ্ণতায় মানে কি, ওদের মধ্যে আকর্ষণ বলটা নাই। অ্যামোনিয়া যখন তৈরি হচ্ছে তখন নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের তো আকর্ষণ বল তৈরি করার দরকার হচ্ছে। নাইট্রোজেনের আকর্ষণ বলটা ভাঙছে, ভেঙে হাইড্রোজেনের আকর্ষণ বলটা তৈরি হচ্ছে। কিন্তু যদি আমি একে ক্রিটিক্যাল উষ্ণতায় নিয়ে যাই, এর মধ্যে তো কোনো আকর্ষণ বিকর্ষণ নেই। নাইট্রোজেনের অণুগুলো তখন তো খোলা হয়ে গেল। এ কেন কারোর সাথে বিক্রিয়া করতে হবে? সংকট উষ্ণতায় গেলে হবে না, সংকট উষ্ণতার নিচেই করতে হবে। ঠিক আছে, তাহলে এবার ভাবো, তাহলে ডেল এইচ যেগুলি নেগেটিভ, মানে কি এগুলি তাপ দায়ী না তাপগ্রাহী? এটা তো মনে রাখো, এটা তাপগ্রাহী, তাহলে এটা তাপমোচী। মানে ও তাপ মোচন করে, মানে তুমি যদি বিক্রিয়া তুমি তাপ নাও দাও, বিক্রিয়া শেষে তাপ উৎপন্ন করবে। তাহলে এইদিকে যদি তুমি তাপ দাও তাহলে ও কী করবে? যদি তুমি তাপ দিতে থাকো বিক্রিয়াটার মধ্যে, তাহলে তো ওইখানে তাপ ওই তাপটা ওইদিকেও তাপ আছে, তাহলে ওই তাপ দিচ্ছ, এইদিকে আসলে দেখতেছে ও তাপ নাই, তাহলে ওই বিক্রিয়াটা উল্টা দিকে দৌড়াবে। ওইদিকে তাপ আছে, এইদিকে তাপ নাই। ভাবো, এটা একটা বিক্রিয়া, এটা বিক্রিয়াজাত পদার্থ, আর এটা হচ্ছে তাপ। ঠিক আছে, এবার আমি তাহলে এখন এই দিক থেকে এদিকে যাবে না এদিকে যাবে দেখবো। তাহলে এটা হচ্ছে ঠান্ডা জিনিস, এই জায়গাটা তাপ উৎপন্ন করছে, মানে এটা গরম জিনিস। ঠিক আছে, তাহলে আমি এখন বাইরে থেকে উষ্ণতা দিচ্ছি, তাহলে উষ্ণতা যদি দিই তাহলে গরম হবে, তাহলে বিক্রিয়াটা এমনভাবে সজ্জিত করবে যেখানে গেলেও ঠান্ডা হবে। তাহলে এখানে দেখছি উষ্ণতা বেশি, এখানে ঠান্ডা, তাহলে আমি বাইরে থেকে যদি উষ্ণতা দেই বিক্রিয়াটার মধ্যে, তাহলে এ অ্যাবজর্ব করবে, ওইটা কী করবে, ও ঠান্ডার দিকে আসবে, তাহলে বিক্রিয়াটা উল্টার দিকে আসবে। আর এখান থেকেই তো বুঝতেই পারছো, যদি তাপগ্রাহীর ক্ষেত্রে যদি উষ্ণতা দিলে যদি সম্মুখার বৃদ্ধি পায়, তাহলে তাপমোচিতে হচ্ছে কী হবে, উষ্ণতা বৃদ্ধি করলে বিপরীত বিক্রিয়া হার বৃদ্ধি পাবে। এই কয়েকটা লজিক মনে রাখলে এটা শেষ। হ্যাঁ, এবার এদের শুধু এক্সাম্পলগুলো, একটা ডেলএন দিয়ে বললাম, চাপটাকে সবসময় ডেলএন দিয়ে মনে রাখবা, আর উষ্ণতাকে সবসময় ডেলএস দিয়ে মনে রাখবে। এর মধ্যে থেকেই পরীক্ষায় প্রশ্ন আসে যাবে। ধরো এবার একটা সাধারণ প্রশ্ন, এ থেকে বললো বি তৈরি হলো। ঠিক আছে, এবার এখানে ডেলএস দেওয়া আছে হচ্ছে প্লাস 234 কিলোজুল পার মোল। বলো এবার উষ্ণতার প্রভাব কী? উষ্ণতার প্রভাব আলোচনা করো লাসাতে নীতি অনুযায়ী। বলো এটা উষ্ণতার প্রভাব কী হবে? উষ্ণতার প্রভাব দেখো, তাপগ্রাহী বিক্রিয়া, তাহলে উষ্ণতা প্রভাব, যদি উষ্ণতা বৃদ্ধি করো, যেহেতু ডেলএইচ পজিটিভ, তাহলে উষ্ণতা বৃদ্ধি করলে, যেহেতু ডেলএইচ পজিটিভ, তাহলে উষ্ণতা বৃদ্ধি করলে বিক্রিয়া হার বৃদ্ধি পাবে। কারণ বলতে পারবা যে বিক্রিয়াটা এমনভাবে সঞ্চিত করবে যে বাড়তি উষ্ণতাটা প্রশমিত হয়। তাহলে এখানে বাড়তি উষ্ণতাটা কী হয়ে যাচ্ছে, এদিকে গেলে প্রশমিত হয়ে যাচ্ছে। মোট কথা প্রশমন করা কাজ, নিউট্রাল করা কাজ। তাহলে বাইরে তাপগ্রাহী বিক্রিয়ার ক্ষেত্রে উষ্ণতার প্রভাবটা প্রশমিত হয়, হয়ে গেল। এই বিক্রিয়াটার ক্ষেত্রে চাপের প্রভাব বলো। এইভাবেই প্রশ্ন আসবে একদম সরাসরি। বলো এ থেকে দিতে যাচ্ছে চাপের কী প্রভাব? চাপ, এটার উষ্ণতার সময় বলছিলাম ডেলএইচ, আর চাপের সময় মনে রাখতে হবে ডেলএন। ডেলএন কত? সাম্যাবস্থা ডেলএন 0, চাপের কোনো প্রভাবই নেই, নো এফেক্ট। তাই তো, ডেলএন 0। তাহলে এই বিক্রিয়াটা যদি আমি এখন বলি যে সি থেকে ডি তৈরি হচ্ছে, এটা ডেলএইচের মান দেওয়া আছে -100,
উষ্ণতার প্রভাব কি? এটা আমি যাকে জিজ্ঞেস করবো সেই বলবে। এটা ঋত্বিকা বল, উষ্ণতার প্রভাব কি? ডিলেশন ঋণাত্মক, একদম বিপরীত বিক্রিয়া হয়। যদি ডেলেজ যেহেতু নেগেটিভ, তাহলে উষ্ণতা বৃদ্ধিতে বিপরীত বিক্রিয়া হয়। যদি উল্টাভাবে বলে এই বিক্রিয়া উষ্ণতা হ্রাসে কি ঘটবে? ব্যাস, তাহলে কি কি ওয়ার্ডগুলো বুঝতে পারছো তো? কি ওয়ার্ড কোনটা? ডেলেজ আর ডেলেন। ডেলেজের সাথে হচ্ছে উষ্ণতার কী প্রভাব, ডেলেনের সাথে চাপের কী প্রভাব, এটাই হচ্ছে মেইন লজিক। বুঝতে পারলো? আচ্ছা, নেক্সট। তাহলে এইটুক গেল হচ্ছে আমাদের লাসাতেলের, এইটুকের মধ্যে লাসাতেলের চলে আসবে। এখানে দেখবা, এখন দেখবা চার্ট করে বিভিন্ন বিক্রিয়া ডেলেজের মান দেওয়া থাকবে, ঠিক আছে? ডেলেজের মান দেওয়া থাকবে, সেখানে বিক্রিয়াটা কীভাবে কোন দিকে যাবে। আচ্ছা, এই একটা শর্ট কোশ্চেনের জন্য খুব দেয়, সেটা হচ্ছে বিক্রিয়া হচ্ছে সাম্য অবস্থার উপরে অনুঘটকের কী প্রভাব। তাহলে অনুঘটকটা কী করবে? সাম্য অবস্থায় পৌঁছাইতে সাহায্য করবে দ্রুত, যেটা তোমার প্রশ্নটা ছিল যে অনুঘটকের প্রভাবটা দেখো এখানে কী বলছে। বিক্রিয়ার সাম্য অবস্থার উপরে অনুঘটকের কোনো প্রভাব নেই, সাম্য অবস্থার উপরে কোনো প্রভাব নেই, কিন্তু সাম্য অবস্থা রিচ করতে সাহায্য করে। দেখবা একদম সিম্পল লজিক, দেখবা তুমি কোনো একটা ডিসিশন নিবা কি নিবা না, এটা তোমার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? মানুষের কথা শুনলে আরও ওই কনফিউশনটা বেশি হয়। তুমি যেটা হয়তো ধরো আজকে হচ্ছে রবিবার, আমি আজকে একটা পড়া দিয়ে দিলাম, তো প্রিয়া ভাববে বুধবারে গিয়ে ভাববে পড়াটা করবো কি করবো না, ওর প্ল্যানিং হবে বুধবারে ভাববো করবো কি করবো না, বুধবারে ভাববো। সোমবারে ঋত্বিকা বললো কি স্যার যে পড়াটা দিচ্ছে করছিস, বাস ওর টেনশন কিন্তু বুধবারের থেকে চলে আসলো কোথায়? সোমবারে। ও তখন সোমবারে ভাবা শুরু করবে এটা করবো করবো না, ঠিক আছে? তার মানে সাম্য অবস্থায় তো ওকে আসতেই হবে, সেটা বুধবারে না এসে কোথায় চলে আসলো? সোমবারে চলে আসলো। এটি হচ্ছে অনুঘটকের, অর্থাৎ সাম্য অবস্থাও আসবে, মানে করবো করবো না এটা তো ওর সাম্য অবস্থা, কিন্তু ঋত্বিকা আর 2 দিন আগে নিয়ে আসলো ওই কথাটা বলে, হচ্ছে অনুঘটক। আচ্ছা, তাহলে দেখো, নির্দিষ্ট উষ্ণতায় কোনো অভিমুখী বিক্রিয়া অনুঘটকের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে যেভাবেই সম্পন্ন করা হোক না কেন, অনুঘটক থাকুক আর না থাকুক, উভয় ক্ষেত্রেই বিক্রিয়ার সাম্য অবস্থায় বিক্রিয়া মিশ্রণের সংযুতি অনুরূপ, ফলে উভয় ক্ষেত্রে সাম্য ধ্রুবকের মানও সমান হয়। আর কিছুই না, পাতি বাংলা ভাষা হচ্ছে সাম্য অবস্থার উপরে কোনো প্রভাব পড়ে না। সাম্য অবস্থায় বিক্রিয়কের যা সংযুতি থাকে, বিক্রিয়াজাত সংযুতি সেমই হবে, মানে যে বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব বা বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব দুইটা রেশিও সমানই থাকবে, ঠিক আছে? মানে অনুঘটক লিখে দিলে সাম্য অবস্থার উপরে বস্তার উপরে কাছে ধরো, হ্যাঁ, অনুঘটকের কোনো প্রভাব নেই, প্রভাব নেই। তাহলে সাম্য অবস্থার উপরে অনুঘটকের কোনো প্রভাব নেই। তাহলে ও কাজটা কি করবে দেখো, ও শুধু করবে কি, এর কারণ অনুঘটকের উপস্থিতিতে উভমুখী বিক্রিয়ার সম্মুখ ও বিপরীত বিক্রিয়ার বেগ সমমাত্রায় বৃদ্ধি পেয়ে বিক্রিয়ার সাম্য অবস্থায় পৌঁছানোকে ত্বরান্বিত করে। অর্থাৎ কি করে তাহলে, এ শুধুমাত্র কি করবে, সম্মুখ ও বিপরীত বিক্রিয়ার বেগটাকে সমমাত্রায় বাড়ায়, সম্মুখ ও বিপরীত বিক্রিয়ার বেগটাকে, অনুঘটকের কাজই তো তাই, সম্মুখ ও বিপরীত বিক্রিয়ার বেগকে সমমাত্রায়, মানে পিছনটা যতটা বাড়াবে সামনেটাও ততটাই বাড়াবে, সমমাত্রায় ত্বরান্বিত করে। এখন তো অসুবিধা হবে না, খাতায় লিখে দিলাম, ঠিক আছে? তার মানে ওই যে কনফিউশনটাকে আগে নিয়ে আসবে, ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা, এবার তাহলে আসো যে নিষ্ক্রিয় গ্যাস মিশালে কী হয়, খুব খুব ইম্পর্টেন্ট, এবার কোশ্চেনে থাকবেই, এটাতে না থাকলেও সংসদ নমুনায় থাকবে। দেখো, গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রে সাম্য অবস্থায় নিষ্ক্রিয় গ্যাস যোগ করা প্রভাব, সাম্য অবস্থায় নিষ্ক্রিয় গ্যাস যোগ করার প্রভাব।
একবারে নোট করে দিচ্ছি, পরীক্ষায় শুধু এই পড়াটুকু দেখে গেলে শর্ট কোশ্চেন একদম বড় প্রশ্নের জন্য হয়ে যাবে। পরীক্ষার আগের দিন আর টোটাল বই দেখার সময় পাবা না। বইটা বুঝতে পারছো তো কত বড়? নোটটা রেডি করে রাখলে ওই নোটটুকু দেখে গেলেই হবে। আচ্ছা, কি বলছে দেখো। তাহলে বিক্রিয়া আয়তন স্থির রেখে এবং চাপ স্থির রেখে দুইভাবে হতে পারে, আয়তন বা চাপ। তাহলে দেখো এবার নিষ্ক্রিয় গ্যাস দিলে ওর তো কিছুটা আয়তন বাড়বে বা হ্রাস পাইতে পারে, ও তো চাপে কোনো প্রভাব ফেলতে পারে। নিষ্ক্রিয় গ্যাসগুলো নিশ্চয়ই কোনো আয়তন বা চাপ শূন্য এরকম হতে পারে না। নিষ্ক্রিয় গ্যাসগুলো যখন যোগ করবে তখন আয়তন বাড়তে পারে, নিষ্ক্রিয় গ্যাসগুলো যোগ করলে চাপও বাড়তে পারে, তাই তো? কি কমতেও পারে, সেই এফেক্টগুলো দেখি। ঠিক আছে, দেখো আয়তন স্থির রেখে মানে আয়তন আমি আর বাড়াবো না, তাহলে আয়তন আমি স্থির রাখলাম, তাহলে নিষ্ক্রিয় গ্যাসগুলো বাড়লে কী হবে দেখো। তাহলে স্থির উষ্ণতায় আয়তন স্থির রেখে যদি বিক্রিয়া সিস্টেমে কোনো নিষ্ক্রিয় গ্যাস যোগ করা হয় তবে সিস্টেমে গ্যাসীয় উপাদানগুলির মোট অণুর সংখ্যা তত মোল সংখ্যা বৃদ্ধি পায়। কারণ এদের তো নির্দিষ্ট কিছুটা আয়তন আছে। তো আজকে এইটুক জায়গার মধ্যে যদি আমি নিষ্ক্রিয় গ্যাস যোগ করি, অর্থাৎ আমি এখানে আরও 5টা নিষ্ক্রিয় মানে যারা না কেমিস্ট্রি পড়বে না 11 না 12 কটা নিষ্ক্রিয় যোগ করে দিলাম, আসে চুপচাপ বসে থাকবে। তাহলে এই ঘরটার মধ্যে ওরা যদি চুপচাপ বসে থাকে নিষ্ক্রিয়, বাচ্চা পোলাপান বসে আছে, কেমন লাগবে? এই ঘরের মধ্যে ওরা তো বিক্রিয়া করছে না, ওরা তো নিষ্ক্রিয়, ওরা পড়াশোনা করবে না কিন্তু এসে চুপচাপ বসে থাকবে। এই ঘরের আমার আয়তন এইটুকু, আমি জায়গা বাড়াচ্ছি না, তাহলে কি হবে? তাহলে অণুগুলোর মধ্যে কি হবে? ধাক্কাধাক্কিটা কি হবে? বেশি হবে। দেখো এটাতে কি হয় তাহলে। আচ্ছা, কিন্তু বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়ক ও বিক্রিয়াজাত গ্যাসগুলির আংশিক চাপের কোনো পরিবর্তন ঘটে না। তাহলে পদার্থগুলি আংশিক চাপের পরিবর্তন ঘটবে না। কারণ আংশিক চাপের পরিবর্তন কেন ঘটবে না? কারণ আংশিক চাপ তো ওদের মূল ভগ্নাংশের সমানুপাতিক। ঠিক আছে, ফলে স্থির উষ্ণতা ও আয়তন স্থির রেখে সিস্টেমে নিষ্ক্রিয় গ্যাস যোগ করলে বিক্রিয়ার সাম্য অবস্থার উপরে কোনো প্রভাব পড়বে না। ঠিক আছে, বোঝা গেল? কেন? কারণ হচ্ছে বিক্রিয়ক অথবা বিক্রিয়াজাত দুইটারই, ঠিক আছে, পদার্থগুলির এটা অবশ্যই কিন্তু আয়তন স্থির রেখে, স্থির উষ্ণতা স্থির আয়তন, এই কন্ডিশনটা ভেরি ইম্পর্টেন্ট। স্থির উষ্ণতা স্থির আয়তন, তোমাদের এইটুকুই মনে রাখার কাজ এখানে। তাহলে নিষ্ক্রিয় যে নিষ্ক্রিয়ই, ওই বাচ্চাগুলো এসে চুপচাপ যদি বসে থাকে, ওরা তো পড়া বুঝবে না, ওরা চুপচাপই বসে থাকে। ঠিক আছে, তাহলে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থগুলি আংশিক চাপের পরিবর্তন ঘটবে না। আংশিক চাপের যদি পরিবর্তন না ঘটে তাহলে ওরা কোনো এফেক্টই দেখাবে না, পরিবর্তন ঘটে না। দ্যাট ইজ নিষ্ক্রিয় গ্যাসের কোনো প্রভাব নেই, তাই তো? এই ক্ষেত্রে কোনো প্রভাব থাকবে না। ভবনী বুঝতে পারছ? এবার নেক্সট বলছে চাপ স্থির রেখে। তাহলে এবার চাপটা স্থির, তাহলে চাপ স্থির রেখে নিষ্ক্রিয় গ্যাস যোগ করার প্রভাব কী হবে? স্থির উষ্ণতায় চাপ স্থির রেখে যদি বিক্রিয়া সিস্টেমে নিষ্ক্রিয় গ্যাস যোগ করা হয় তবে বিক্রিয়া সিস্টেমের আয়তন বৃদ্ধি পায়। তার মানে চাপটা স্থির, চাপ মানে ওই চাপে রাখছো, ঠিক আছে। এবার হচ্ছে কি বাইরের থেকে আরও গ্যাস যোগ করছো, ঠিক আছে। তার মানে আমি তোমাদের যে চাপ দিচ্ছি পোলাপানগুলোর উপরে একই চাপ দিচ্ছি, ঠিক আছে। এবার ওদের ঘরে এনে ঢুকায় রাখলাম, তোমাদের যেভাবে বকা দেয় ওদের ওইভাবে বকা দিলাম, তো পোলাপানগুলোকে এই কথা শুনবে? ওরা কী করবে দেখো, তাহলে ওরা যে যতটুকু জায়গায় বসছিল ওরা আরও ছড়ায় বসবে, অর্থাৎ আয়তনটাকে কী করে দেবে? বাড়ায় দেবে। চাপটা তো স্থির, ওদেরকে যদি আলাদা গায়ে চুপচাপ করে এনে বসে থাক তাহলে ওরা চুপচাপ বসে থাকবে। কিন্তু সবার মতো যদি বকা দিয়ে আমাদের আর কি বকা দিয়ে যাচ্ছে। এখানে দেখো কি বলে। আচ্ছা, তবে বিক্রিয়া সিস্টেমের আয়তন বৃদ্ধি পাবে, অবশ্যই আয়তন বৃদ্ধি পাবে, কারণ সিস্টেমে মোট মোল সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সংখ্যাটা তো বৃদ্ধি পাচ্ছে, আয়তন বৃদ্ধি পাচ্ছে। এর ফলে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থগুলির আংশিক চাপ হ্রাস হয়।
ঠিক আছে, এবার আংশিক চাপ হ্রাস হয়। এই অবস্থায় লাসাতে লেয়ারের নীতি অনুযায়ী বিক্রিয়া সাম্য সেই দিকে গিয়ে পুনঃপ্রতিষ্ঠিত হবে যেদিকে অণুর সংখ্যা তথা আয়তনের বৃদ্ধি ঘটে। তাহলে এখান থেকে যদি সাম্য অবস্থায় যদি আমরা নিষ্ক্রিয় গ্যাস যোগ করি, সরি এটা হচ্ছে আমি কন্ডিশনটা হচ্ছে এখানে কন্ডিশন হচ্ছে স্থির উষ্ণতা, উষ্ণতা দুইটার ক্ষেত্রে স্থির উষ্ণতা ও স্থির চাপ, স্থির চাপে। তাহলে এখানে কি হবে, আয়তনের বৃদ্ধি, তাই তো? সিস্টেমটার আয়তনের বৃদ্ধি ঘটবে, আমি সিস্টেম লিখে দিই, সিস্টেমের আয়তনের বৃদ্ধি ঘটবে। মোল সংখ্যার হ্রাস, মোল সংখ্যা না মোল ভগ্নাংশ, ও সরি আয়তন বৃদ্ধি মানে হচ্ছে মোল সংখ্যা বৃদ্ধি, মোল সংখ্যা বৃদ্ধি। তাহলে মোল সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাতের, বিক্রিয়ক আর বিক্রিয়াজাত আংশিক চাপ হ্রাস বৃদ্ধি ঘটবে, হ্রাস বৃদ্ধি আছে না, আংশিক চাপ হ্রাস পাবে। তাহলে হ্যাঁ, ধরো এবার নিষ্ক্রিয় গ্যাসগুলো যখন তুমি যোগ করছো ওরাও তো একটা মোল ভগ্নাংশ দিবে, আর আগেরটার মধ্যে আয়তনটা স্থির, আয়তনটা তো আর বড় হচ্ছে না, যা করবো ওইটুকু জায়গার মধ্যেই করবা। কিন্তু এখন যখন আয়তনটা বাইরে গেল তখন ওরা ওদের ইম্প্যাক্টটা দেখানো শুরু করবে। যখন আমি ওদের কিছু তোমাদের সমানই যখন ওদের বকা দিব তখন তো ওরা নিজেদের মতো লাফালাফি করতে থাকবে, তখন এই রুমে তোমাদের আধিপত্য কমে যাবে, ওদের আধিপত্য বেড়ে যাবে, যেটাকে আমি ইন টার্মস অফ আংশিক চাপ বলছি। এরাও তো একটা হট্টগোল করবে, সেই হট্টগোলগুলো হচ্ছে, তাহলে তোমাদের হট্টগোলটা তুলনামূলকভাবে কমে যাবে, তাহলে তোমাদের ইম্প্যাক্টটা কী হচ্ছে, কমছে। তাহলে তোমাদের ইম্প্যাক্ট যদি কমে, বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থের উপরে যদি ইম্প্যাক্ট ফেলে তাহলে সেটা বিক্রিয়াতেও ইম্প্যাক্ট ফেলবে, এটাই হচ্ছে ব্যাপারটা। তাহলে বলছে লাসাতে লেয়ার সেদিকে যেদিকে অণু সংখ্যা বা আয়তনের বৃদ্ধি করবে, হচ্ছে সাম্য পুনঃপ্রতিষ্ঠিত হবে হবে ডেল এন এর মানের উপর, তাই তো, মানের উপর। যদি আংশিক চাপ হ্রাস পাওয়া যায় তাহলে উল্টাটা ঘটবে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু ডেল এন যদি 0 থেকে বড় হয়, উল্টা বলছে কেন, সরি ওই আগেরটাই ঘটবে যেটা আমরা দেখছি, সরি, যেহেতু আগের ক্ষেত্রে চাপটা সমান ছিল তাই বাইরের থেকে এখন যখন চাপ দিচ্ছিলাম তখন ডেল এন যদি ঋণাত্মক হতো তাইলে সামনের দিকে যাচ্ছিল, কিন্তু এই ক্ষেত্রে চাপটা কমে গেল, এদিকে চাপটা কমে গেল, তখন কী হবে, এনটা উল্টা হবে। তাহলে এখান থেকে বলে দিচ্ছি, ডেল এন যদি গ্রেটার দেন 0 হয় তাহলে সাম্য ডান দিকে সরবে, ডান দিক মানে বুঝছো তো, সম্মুখে যাবে, সম্মুখ। আর যদি 0 থাকে তাহলে কোনো প্রভাব পড়বে না, আর ডেল এন ঋণাত্মক হলে সাম্য বাম দিকে সরবে, মানে বিপরীত বাড়বে, সম্মুখ বাড়বে, আর ডেল এন 0 হলে নো প্রভাব থাকবে না। ঠিক আছে, বোঝা গেল, কথার লজিকটা বোঝা গেল। এই মোটামুটি গেল হচ্ছে আমাদের সাম্য অবস্থা। এবার আরও কিছু ইম্পর্টেন্ট জায়গা আছে, সেই জায়গাটা আজকেই করিয়ে দিব, যেটা পরের দিন আয়নীয় সাম্য অবস্থায় খুব বেশি কাজে লাগে। ঠিক আছে, ওটা টাইম হয়ে গেছে নাকি? হ্যাঁ, পড়া আছে কারো? এবার প্রস্তুত দেখলাম, এবার আমরা একটু PCl5 নিয়ে বিক্রিয়াটা দেখি, PCl3 + Cl2। তাহলে আমরা একটা জিনিস তো দেখলাম, যখন বিক্রিয়ার শুরুতে তাহলে কে থাকবে, শুধুমাত্র বিক্রিয়ক পদার্থ, সাম্য অবস্থায় দুইটাই থাকবে, তাই তো। তাহলে আমরা বিক্রিয়ার প্রারম্ভে তাহলে এটা কত মোল নিচ্ছিলাম আমরা, এখানে 1 মোল, বিক্রিয়ার প্রারম্ভে তাহলে এটা 1 মোল থাকবে, এরা কত থাকবে,
একদম কোনো তখনও তো বিক্রিয়া স্টার্টই হয়নি। একে আমি নিয়ে বিক্রিয়াটা স্টার্ট করলাম, ঠিক আছে। তাহলে বিক্রিয়াটা যখন আমরা স্টার্ট করছি, শুধুমাত্র এ ছিল, এরা 0। এবার ধরলাম যে কিছুক্ষণ পরে যখন সাম্য অবস্থায় আসলো, তখন ধরলাম এর এক্স মোল বিয়োজিত হয়ে গেল। এর যদি এক্স মোল বিয়োজিত হয় তাহলে এ কত মোল তৈরি হবে, এ কত মোল তৈরি হবে? এই একটার থেকে এরা 2টা তৈরি হয়। আমার শুরুতে 100 টাকা ছিল, ধরে নিলাম, হ্যাঁ আমি 100 টাকা ছিল, ঠিক আছে, হ্যাঁ। এইবার এটা এখান থেকে আমি এটা দেখতে পাচ্ছি, এ যদি একটা ভাঙে তাহলে এর একটা তৈরি হয়, এটা তো ক্লিয়ার। PCl5 যদি একাই ভাঙে তাহলে PCl3 একটা তৈরি হয়, এও একটা তৈরি হয়। তাহলে এ যদি 5টা ভাঙে তাহলে কয়টা PCl3 তৈরি হবে? এর একটা ভাঙলে এর একটা তৈরি হয়। আমার কাছে 100 টাকা ছিল, আমি যদি 1 টাকা দেই তাহলে 1 টাকা এ পায় আর 1 টাকা ও পায়। 1 টাকা পায়। এখান থেকে দেখো এর 1 মোল ভাঙলে এর 1 মোল, এর 1 মোল তৈরি হবে। স্যার বুঝছি। এ আর বি এর 1 মোল ভাঙলে 1 মোল তৈরি হয়, ঠিক আছে। তাহলে সাম্য অবস্থা প্রারম্ভে, বিক্রিয়ার প্রারম্ভে ওটা পরের দিন করাবো। বিক্রিয়ার প্রারম্ভে এর 1 মোল ছিল, এর কত ছিল? 0। ধরলাম সাম্য অবস্থায় এর এক্স মোল ভাঙলো, তাহলে এই কত মোল তৈরি হবে? এক্স মোলই তৈরি হবে। তাহলে সাম্য অবস্থায় এই যদি এক্স মোল ভেঙে যায় তাহলে এর কতটুকু পড়ে থাকবে? এক্স মোল যদি ভেঙে যায় কতটুকু পড়ে থাকবে? এক্স মোল 1 মোল ছিল, এক্স মোল গেল, তাহলে পড়ে থাকবে কত? 1 এই কত তৈরি হবে? এই কত তৈরি হবে? এক্স মোল। ধরে নিলাম সাম্য অবস্থায় এ এর এক্স মোল বিক্রিয়া করে বি এর এক্স মোল উৎপন্ন করে, তাই না? তাই তো হচ্ছে, কারণ এর যদি 1 মোল বিক্রিয়া করে এর 1 মোল তৈরি হতে পারে, তাহলে এর এক্স মোল বিক্রিয়া করে এর কত মোল তৈরি করবে? এক্স মোলই তৈরি করবে। তাহলে সাম্য অবস্থায় চলে আসলো আমার। এখন যদি আমি এটাকে গারত্ব হিসেবে ধরে নিই, এটাকে যদি আমি গারত্ব বানাতে চাই, ধরি আয়তন হচ্ছে কত, মিশ্রণের আয়তন কত? ভি। মিশ্রণের আয়তনটা কত ধরে নিলাম? ভি। তাহলে এই হচ্ছে এর মোল সংখ্যা, এটা হচ্ছে সাম্য অবস্থায় মোল সংখ্যা, আর এটা বিক্রিয়ার প্রারম্ভে মোল সংখ্যা। যদি না বুঝো আমি এই জায়গাটা আমি 10 বার বলবো, তো বুঝতেই হবে, এই জায়গাটা বুঝে যাইতেই হবে। তাহলে এই বিক্রিয়া করে তৈরি করছে বি। বিক্রিয়ার শুরুতে শুধুমাত্র এই ছিল, বি কিছুই ছিল না। তাহলে আমি ধরে নিলাম এর 1 মোল নিয়ে বিক্রিয়া শুরু করলাম, ঠিক আছে। তাহলে বি ছিল না কিছু। এবার যখন সাম্য অবস্থায় আসলে এই কিছুটা বিয়োজিত হবে, এই কিছুটা বিক্রিয়া করে যাবে, বিক্রিয়া করে কিছুটা বি তৈরি করবে। আমার কাছে 100 টাকা ছিল, আমি কিছু পরিমাণ টাকা দিয়ে দিলাম। যে টাকাটা দিলাম সেই টাকাটা কাকে দিলাম? চন্দ্রকে দিলাম। তাহলে আমি যে টাকাটা দিব সেই টাকাটা কে পাবে? চন্দ্র পাবে সাম্য অবস্থায়, ঠিক আছে। তাহলে আমি বিক্রিয়কে বিক্রিয়া যাবে, তাহলে সাম্য অবস্থায় আমার কাছে কত টাকা থাকবে? আমাকে যত দিয়েছে তোমার মাইনাস করতে হবে। আমার 100 টাকা থেকে আমি ওকে এক্স টাকা দিয়ে দিলাম, তাহলে আমার কাছে টাকা আছে 100 মাইনাস এক্স, আর ওর কাছে টাকা কত আছে? এক্স, তাই তো। তাহলে এর মোল সংখ্যা এক্স, আমার মোল সংখ্যা কত এখন? 100 মাইনাস এক্স। তাহলে এবার গারত্বের সম্পর্কটা কি? গারত্ব সমান আমরা কি বলছিলাম? মোল বাই আয়তন। গ্যাসের ক্ষেত্রে ভর বাই আয়তন, গ্যাসের যে মোল সংখ্যাটা সেটা বাই হচ্ছে আয়তন, মানে এন বাই কত? ভি। তাহলে এর গারত্ব কত হবে? এর গারত্ব কত হবে? এর মোল সংখ্যা সাম্য অবস্থায় এটা পড়ে আছে, সাম্য অবস্থায়, তাহলে গারত্ব হবে 1 - x / v। বুঝাইতে পারলাম কি পারলাম না? সাম্য অবস্থায় তো মোল সংখ্যা এর এটা, আর আমার মোট আয়তন কত? ভি। তাহলে সাম্য অবস্থায় বি এর গারত্ব কত?
অসুবিধা আছে? না তাহলে এবার কেসি বার করতে পারবো। আচ্ছা কেপিটা আগে বার করি। তাহলে কেপি, তো স্যার সেমই থাকবে না হ্যাঁ সেম তো, সেম তো স্যার সেমই তো। আরে মিশ্রণের মোট আয়তন তো, এই আয়তনের মধ্যে এই মৌল আছে, এর আয়তনে এই আছে। তাহলে কেপি, কেপি সমান সমান কি ছিল? পি অফ এ, সরি পি অফ বি, বি পি অফ তাহলে পিবি, তাহলে পিবি সমান সমান কি? বি এর মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ, তাই কি না? পি এ এর মোল ভগ্নাংশ মানে কি? এ এর মোল ভগ্নাংশ, পি এ মানে পি এর আংশিক চাপ, মোট চাপ। তাহলে মোট চাপটাকে আমরা ধরে নিলাম কি? মোট চাপ ধরে নিচ্ছি ভি, সরি পি। তাহলে বি এর মোল ভগ্নাংশ কত বলো? x বাই 1 মানে p মোল ভগ্নাংশ, বি এর মোল ভগ্নাংশ কত? ভি এর গল্প আসবে, আমি তো মোল সংখ্যা বলবো, মোল ভগ্নাংশ বলছি। আর একদম সাধারণভাবে ভাবো, x বাই 1 এটা 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 ভাবা বাদ দাও। তার মানে এক্স বাই 1 minus x plus x টোটাল মোল কত? total 1 minus x plus 1, বুঝতে পারো নি? বি এর মোল সংখ্যা হচ্ছে এক্স, টোটাল মোল সংখ্যা কত? দুইটা সমষ্টি, তাহলে এক্স বাই সমষ্টি বি এর মোল ভগ্নাংশ হচ্ছে এক্স বাই 1 মাইনাস এক্স প্লাস এক্স, তাই না? তখন হচ্ছে এক্স বাই 1 মানে এক্স, এক্স ইন্টু পি। কেপিটা বার করছি না? আর এটা হবে 1 minus x আর p হবে এর মোল ভগ্নাংশ হচ্ছে 1 minus x 1 মাইনাস এক্স বাই 1, 1 minus x তাই তো? কারণ ওই যোগফল তো সমষ্টি হচ্ছে তো 1ই হচ্ছে ইনটু p ইন্টু, p তাহলে পিপি চলে গেল। তাহলে কেপি সমান সমান আমরা পেলাম হচ্ছে x বাই 1 minus x হ্যাঁ, অসুবিধা আছে? তাহলে এবার কে সি, তার মানে কি? বি এর গারত্ব, কনসেন্ট্রেশন অফ বি বাই কনসেন্ট্রেশন, তাহলে বি এর গারত্ব কত এখানে? b এর গারত্ব x by v এক্স বাই ভি, আর 1 minus x বাই v 1 মাইনাস এটা তো v কাটা যাবে x বাই 1 minus x কেসি সমান সমান কি হচ্ছে তাহলে? x বাই 1 minus x সমান এবার কেপি কেসি সম্পর্কটা কি ছিল? কেপি কেসি সম্পর্ক হচ্ছে কেপি ইকুয়াল কেসি আর আর ডেল কেপি সমান সমান কেসি, আর ডেল তাই তো? হাতে ব্যথা হচ্ছে, ধরবো? ঠিক আছে, তাহলে ডেলেন কত এখানে? দেখো তো এখানে ডেলেন কত? হাই, ডেলেন কত? 0 এরও এক, এরও এক, এক মোল এক মোল, তাই তো? তাহলে এটা ডেলেন কত ছিল? তাহলে এর ক্ষেত্রে ডেলেন কত? কেপি ইকুয়াল কেসি এখানে ডেলেন 0, তাহলে কেপি সমান কেসি হবে। এটা তো তোমরা বইয়ের মধ্যে পড়ার সময় দেখলে, এই জন্য কেপি কেসি এখানে সমান। ঠিক আছে, এটা তো গেলে একদম ওয়ান অফ দ্য ইজিয়েস্ট। একটু এবার পিসিএল 5 আসবে, এবার আসতেই হবে পিসিএল। তাহলে এর একটা ভাঙলে এর একটা তৈরি হয়, মানে দুইটা হয়। মোট কথা এ হয়ে কি হয়ে যায়? জোড়া হয়ে যায়। এর একটা থেকে এর দুইটা হয়, অপত্য কোষ দুইটা। মোট কথা এই একটা কোষ থেকে অপত্য কোষ কয়টা হচ্ছে? দুইটা। অসুবিধা আছে? তাহলে সাম্য অবস্থা আমি নিচ্ছিলাম, এটা শুরুতে তাহলে 1 মোল ছিল, কি হচ্ছে ধরবো? টানতেছে না। তাহলে এর যে আমি 1 মোল নিচ্ছিলাম প্রারম্ভে, বিক্রিয়ার প্রারম্ভে, তাহলে এর কত পাচ্ছিলাম আমি? 0। তাহলে সাম্য অবস্থায় কতটুকু বিক্রিয়া করলো?
সাম্য অবস্থায় এক্স মোল বিক্রিয়া করে, এক্স মোল বিক্রিয়া করলে, আমি এটা ব্র্যাকেটে লিখলাম, সাম্য অবস্থায় এক্স মোল বিক্রিয়া করলে, তাহলে এটার পরে থাকবে কত, 1 মাইনাস এক্স। তাহলে গাঢ়ত্বটাও দেখে নিই, 1 মাইনাস এক্স বাই ভি। তাহলে তোমরা এখান থেকে তৈরি করবো হচ্ছে কেসি, আর কেপিটা বার করবো এখান থেকে। কেসিটা তো সহজ হবে, কেপিটাও বার করে দেখবা। ঠিক আছে, এই ক্ষেত্রে দেখবা কেপি কেসি মিলবে না, কেন বলো তো, কারণ এখানে ডেলেটা। আচ্ছা করে দিই, কেসি হচ্ছে কি তাহলে, তাহলে PCl3 ইন্টু হচ্ছে Cl2, নিচে হচ্ছে কি PCl5, কারণ গাঢ়ত্ব, এর গাঢ়ত্ব বাই বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব বাই বিক্রিয়কের গাঢ়ত্ব। তাহলে PCl3 কি আছে গাঢ়ত্ব, এক্স বাই বি ইন্টু এক্স বাই ভি, তাই তো। তাহলে ভিভি গেল, তাহলে এখান থেকে পাচ্ছ কি এক্স স্কোয়ার বাই 1 মাইনাস এক্স, ঠিক আছে। কিছুক্ষণ পরে দেখবো আমরা যে এক্সটাকে নেগলেক্ট করে দিবে যদি সাম্য অবস্থায় যদি অল্প বিক্রিয়া করে, এটা পরে দেখবো। তাহলে কেপিটা দেখো, মোট মোল সংখ্যা কত হচ্ছে, তাহলে মোট মোল সংখ্যাটা বার করো তো এখানে। তাহলে কেপি হচ্ছে কি, পি অফ PCl3 পি অফ Cl2, তাহলে এর মূল PCl3 মূল ভগ্নাংশ কত হচ্ছে, এক্স বাই 1 মাইনাস এক্স প্লাস এক্স, তাই না, ইন্টু পি ইন্টু হচ্ছে এক্স, এটাও এক্স বাই 1 মাইনাস এক্স প্লাস এক্স ইন্টু পি। আর এখানে কি আছে, 1 মাইনাস এক্স বাই 1 মাইনাস এক্স, তাহলে পিপি গেল, তাহলে 1 মাইনাস এক্স, তার মানে 1 প্লাস এক্স, তাহলে এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স হোল স্কোয়ার, আর নিচে কি আসতেছে 1 মাইনাস এক্স বাই এক্স, তাহলে উপরে একটা পি স্কোয়ার থাকে ইন্টু পি, একটা পি চলে যাবে, তাহলে 1 প্লাস এক্স নিচে একটা, তাহলে 1 প্লাস এক্স একটা চলে যাবে না, তাহলে এটা যদি চলে যায় উপর নিচে একটা 1 প্লাস এক্স থাকবে। কেসি সমান সমান হচ্ছে এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স, এটা নিচে নেমে চলে আসবে না, 1 মাইনাস এক্সটা নিচেই তো থাকবে, তাহলে এখান থেকে এক্স স্কোয়ার বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু পি, কারণ 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স, তাহলে এটা হচ্ছে আমার কেসি ভ্যালু, কেসি সরি কেপি, বোঝা গেল। তাহলে এইটুক গেল হচ্ছে তোমাদের, এই দেখো এটা তো আমি তুললামই না, এইটা 3 মাইনাস 3x, তো 3 মাইনাস 3x, 3 মাইনাস এক্স কেন, কোনটা 3 মোল ছিল, এই যে 5 মোল, এটা এখানে এক্স না, এরকম না, এটা হচ্ছে এর 1 মোল থাকলে 1 মাইনাস এক্স, তাহলে এর 1 মোল থাকলে কত হইতো 1 মাইনাস এক্স, তাহলে এখানে হবে 3 ইন্টু 1 মাইনাস এক্স, ঠিক আছে। আর এটা কত হবে তৈরি 2x, তাই আছে মনে হয়, হ্যাঁ। আচ্ছা, এটা তো তাহলে তোমার মোল সংখ্যা বের হয়ে গেল। গাঢ়ত্ব মানে তোমার হচ্ছে 1 মাইনাস এক্স বাই ভি, 3 ইন্টু 1 মাইনাস এক্স বাই ভি, আর 2x বাই, এটা বাড়ির কাছে, ঠিক আছে। তাহলে এটা হলো বাড়ির কাছে, তাহলে এখান থেকে কেপি কেসি, এই চ্যাপ্টার কিন্তু এখানে শেষ, একবারে লাস্ট এইভাবেই আসবে এখান থেকে।